হায়দ্রাবাদ স্বাধীন সার্বভৌম একটা দেশ ছিল হায়দ্রাবাদ। ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি। ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে হায়দ্রাবাদ একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হলে এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া ভারত পাকিস্তান কারো সাথে যুক্ত না হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল হায়দ্রাবাদ। কিন্তু হায়দ্রাবাদকে স্বাধীন থাকতে দেওয়া হয়নি। দেশ ভাগের মাত্র 1 বছরের মাথায় হায়দ্রাবাদকে হার মানতে হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের সামনে এবং চালানো হয়েছিল এক ঘৃণিত গণহত্যা। হায়দ্রাবাদ ট্র্যাজেডির কথা মনে রাখেনি কেউই, কারণ রাষ্ট্রীয় মদদে নিশ্চিহ্ন করে দেওয়া হয় অসংখ্য নিহত মানুষের রক্তের দাগ। নব্য ভারতীয়দের প্রচণ্ড কোলাহলের নিচে চাপা পড়ে যায় অসংখ্য মানুষের বোবা আর্তনাদ। হায়দ্রাবাদ নামে এখন আর কোনো দেশ নেই। ভাষার ভিত্তিতে হায়দ্রাবাদকে 3 টুকরা করা হয়। 1 টুকরা দেওয়া হয় অন্ধ্রকে, 1 টুকরা তেলেঙ্গানাকে, আর 1 টুকরা দেওয়া হয় মহারাষ্ট্রকে। আর হায়দ্রাবাদ রাষ্ট্রের শেষ ও একমাত্র চিহ্ন হিসেবে টিকে রইল শুধু শহর হায়দ্রাবাদ। কিন্তু কিভাবে ভারতীয় আগ্রাসনের সামনে হায়দ্রাবাদকে হার মানতে হয়েছিল অতীত ইতিহাস ঘেটে আজকের ভিডিওতে সে কথাই তুলে আনার চেষ্টা করব। 82,698 বর্গ মাইল আয়তনের দক্ষিণাত্যের এই দেশটির ইতিহাস অনেকই প্রাচীন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের কৃতি সেনাপতি মীর কমরউদ্দিন খান আসফজাকে দক্ষিণাত্যের সুবেদারে নিযুক্ত করে পাঠান। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে 1724 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার মীর কমরউদ্দিন খান আসফজা স্বাধীন সার্বভৌম হায়দ্রাবাদ রাষ্ট্রের পত্তন করেন এবং নিজামুল মুলক উপাধি নিয়ে হায়দ্রাবাদ রাজ্য শাসন করতে থাকেন। তখন থেকে হায়দ্রাবাদের শাসকদের বলা হয় নিজাম। নিজামরা ছিলেন ধর্মের দিক দিয়ে মুসলমান। হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলী খান। শুধু আয়তনে নয়, সম্পদ সমৃদ্ধি এবং সামর্থ্যের দিক থেকেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার সকল যোগ্যতাই ছিল হায়দ্রাবাদের। প্রচুর খনিজ কৃষি সম্পদে ভরপুর ছিল হায়দ্রাবাদ। দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল, নিজস্ব আইন আদালত ছিল, বিচার ব্যবস্থা ছিল, নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, হাইকোর্ট ছিল, ছিল শুল্ক বিভাগ, নিজস্ব বিশ্ববিদ্যালয়, ভাষা, নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত ছিল, দেশে দেশে রাষ্ট্রদূত ছিল, জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল। দেশ বিভাগের পর ভারত পাকিস্তান উভয় দেশে হায়দ্রাবাদকে নিজেদের সাথে যুক্ত করার চেষ্টা করেছিল। 2 দেশ থেকে হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খানকে দেওয়া হয়েছিল লোভনীয় প্রস্তাব। কিন্তু মীর ওসমান আলী খান সাব জানিয়ে দেন ভারত পাকিস্তান 2 শিবিরের কোনোটাতেই যোগ না দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবেই থাকবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের শতকরা 80% মানুষ হিন্দু হলেও রাষ্ট্রীয় ক্ষমতার পুরোটাই ছিল মুসলিম নিজামদের হাতে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের হৃৎপিণ্ডের ভেতর একটি মুসলিম শাসিত রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক তা কখনোই মেনে নিতে পারেনি ভারত। অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা পণ্ডিত জওহরলাল নেহেরু তো প্রকাশ্যে হুঙ্কার দিয়ে বললেন, যখন প্রয়োজন মনে করব তখন হায়দ্রাবাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করা হবে। নেহেরুর এই বক্তব্যের পরই সামগ্রিকভাবে সব দিক থেকে হায়দ্রাবাদের উপর আগ্রাসন চালানোর প্রস্তুতি গ্রহণ করতে থাকে ভারত। প্রণয়ন করে বিভিন্ন পরিকল্পনা, ভারতের চিরাচরিত অভ্যাস এবং ব্লুপ্রিন্ট অনুযায়ী প্রথমেই হায়দ্রাবাদের অভ্যন্তরে প্রশিক্ষণপ্রাপ্ত অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে সৃষ্টি করা হয় অস্থিরতা। হিন্দু মৌলবাদীদের দিয়ে হায়দ্রাবাদের ভেতর সৃষ্টি করা হয় আইন অমান্য করার আন্দোলন। আর সেই সাথে হায়দ্রাবাদের অভ্যন্তরে শিক্ষাঙ্গন, সাংস্কৃতিক জগৎ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, আমলা ও সেনাবাহিনীর অভ্যন্তরে প্রচুর অর্থের বিনিময়ে অনুগত দালাল সৃষ্টি করে ভারত। এই লোকগুলো দেশপ্রেমের ভান ধরে গণমাধ্যমের বদলতে রাতারাতি একজন স্টারে পরিণত হয়। রাত দিন তারা ভারতের গুণকীর্তন গাইতে থাকে বিভিন্ন মিডিয়ায়। দিন যত গড়াতে লাগলো, অনুপ্রবেশকারী এবং হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ততই বাড়তে লাগলো। গ্রামের পর গ্রাম দখল করে সেখান থেকে মুসলমানদের উচ্ছেদ করতে লাগলো। এরকম এক লাজুক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য হায়দ্রাবাদ সরকার প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনীকে তলব করলেন। কিন্তু অস্ত্র সংকটের কারণে অনুপ্রবেশকারী এবং হিন্দু বিদ্রোহীদের সাথে পেরে উঠতে পারছিল না, কারণ বিদ্রোহীদের কাছে ছিল প্রচুর যুদ্ধাস্ত্র যা ভারত থেকে সরবরাহ করা হচ্ছিল। এই হেন পরিস্থিতিতে নিজামের সমর্থনে কাসেম রিজভী প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়ে তুললেন একটা শক্তিশালী প্রতিরোধ বাহিনী, যে বাহিনীর নাম দেওয়া হলো রাজাকার। রাজাকারদের উদ্দেশ্য ছিল
ভারতীয় আগ্রাসন থেকে মাতৃভূমি হায়দ্রাবাদকে রক্ষা করা। কিন্তু অতি উৎসাহী কিছু রাজাকার বাহিনীর সদস্য মাতৃভূমি রক্ষার পরিবর্তে হায়দ্রাবাদে বসবাসরত হিন্দুদের উপর অত্যাচার শুরু করল। কিন্তু ভারতীয় মিডিয়া ঢালাওভাবে রাজাকার বাহিনীর নামে খুন, লুট আর কল্পিত অত্যাচারের গল্প তৈরি করে রং ছড়িয়ে প্রচার করতে লাগলো। হায়দ্রাবাদে বসবাসরত সাধারণ হিন্দুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভারতীয় মিডিয়া প্রচার করতে লাগলো ভারত হায়দ্রাবাদে আক্রমণ করলে রাজাকার বাহিনী হিন্দুদের কুচুকাটা করবে। ভারতের প্রচারে হিন্দুরা আতঙ্কিত হয়ে দলে দলে ভারতে পালিয়ে যেতে লাগলো। সেই সুযোগে ভারত তার স্বরে চিৎকার করতে লাগলো যে হায়দ্রাবাদে হিন্দুদের জানমালের কোনো নিরাপত্তা নেই। ভারতের সফল গোয়েন্দা তৎপরতায় আজীবন সম্প্রীতির সাথে বসবাস করা রাজ্যটিতে তৈরি করা হয় সাম্প্রদায়িক হামলার নাটক। সেই সাথে গোয়েন্দা রিপোর্টে ভারতীয় কর্তা ব্যক্তিদের জানানো হলো যে হায়দ্রাবাদ পাকিস্তান থেকে অস্ত্র কিনতে চাইছে। এ খবর ভারতীয় কর্তা ব্যক্তিরা সহজভাবে মেনে নিতে পারলেন না। তাই তারা হিন্দুদের রক্ষার নাম করে হায়দ্রাবাদের সামরিক অভিযান চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকে। নেহেরু সরকারের উপপ্রধানমন্ত্রী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল বুঝালেন যে এই মুহূর্তে ভারতীয় সেনারা যদি হায়দ্রাবাদ দখলে নেয় তাহলে হায়দ্রাবাদের স্থানীয় অধিবাসীদের ভেতর থেকে কোনো রকম প্রতিবাদ আসার সম্ভাবনাও কম। 1948 সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই ভারত হায়দ্রাবাদ আক্রমণের সকল প্রস্তুতি পরিকল্পনা এবং অনুশীলন চূড়ান্ত করে ফেলে এবং এই অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী এবং ব্রিগেডিয়ার এস.ডি. বর্মার উপর। কিন্তু অভিযানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেও চূড়ান্ত আক্রমণে যাওয়ার আগে একটি উপযুক্ত সময়ের অপেক্ষা করতে থাকে। কারণ হায়দ্রাবাদে আক্রমণ করলে পাকিস্তান হায়দ্রাবাদকে সাহায্য করতে পারে, কারণ পাকিস্তানের দুঃসময়ে হায়দ্রাবাদ সরকার পাকিস্তানকে 20 কোটি টাকা ঋণ দিয়ে সাহায্য করেছিল। কিন্তু উপযুক্ত সময়ের জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না ভারতের। 1948 সালের 11 সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু তাদের সেই সুযোগটি এনে দেয়। সেনা এবং বিমান বাহিনীর বিরাট একটা অংশকে নিয়ে আসা হলো হায়দ্রাবাদের সীমানায়। চারিদিক থেকে ঘিরে ফেলা হলো হায়দ্রাবাদকে। 13 সেপ্টেম্বর ভোরবেলা ভারত গোটা পৃথিবীর তাবৎ বাদ প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশাল সেনা এবং বিমান বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল হায়দ্রাবাদের উপর এবং এই সামরিক অভিযানের নাম দেওয়া হলো অপারেশন পোলো। ভারতের বিশাল সেনাবাহিনীর সামনে হায়দ্রাবাদের মাত্র 6000-এর মতো প্রশিক্ষিত সেনা আর কাসিম রেজভির নেতৃত্বে অল্প সংখ্যক রাজাকার মিলিশিয়া বাহিনী। মাতৃভূমি রক্ষায় তবুও তারা প্রাণপণ লড়াই করতে লাগলো। পাখির মতো মারা পড়তে লাগলো রাজাকাররা। পাকিস্তানের কাছে সাহায্য চাওয়া হলো। জিন্নার মৃত্যুতে শোকে মুহ্যমান পাকিস্তান হায়দ্রাবাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, কোনো পদক্ষেপই নিতে পারল না। আর এদিকে হায়দ্রাবাদ বাহিনীর প্রধান সেনাপতি আল ইদ্রুস করলেন চরম বিশ্বাসঘাতকতা, কারণ আল ইদ্রুসকে আগেই কিনে নিয়েছিল ভারত। আল ইদ্রুস রাজধানী হায়দ্রাবাদের বাইরে গিয়ে ভারতীয় সেনাপ্রধান মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর কাছে আত্মসমর্পণ করলেন। দেশপ্রেমিক হায়দ্রাবাদবাসীর সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। উন্মত্তের মতো মুসলিম গণহত্যায় মেতে উঠল ভারতীয় সেনাবাহিনী, কারণ মুসলমানরাই ছিল হায়দ্রাবাদের স্বাধীনতা রক্ষার মূল চালিকা শক্তি। মাত্র 6 দিনের যুদ্ধেই প্রায় 2 লাখ মুসলমান নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করা হলো। 23 সেপ্টেম্বর 1948 মীর ওসমান আলী খান ভারতীয় অস্ত্রের মুখে এক বেতার ভাষণে হায়দ্রাবাদের অভ্যন্তরের সমস্ত বিশৃঙ্খলার দায় রাজাকার মিলিশিয়া বাহিনীর উপর চাপিয়ে দিয়ে ভারতের বশ্যতা স্বীকার করলেন। সেই সাথে চিরদিনের জন্য হারিয়ে গেল স্বাধীন সার্বভৌম একটি দেশ হায়দ্রাবাদ। ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদের সামরিক অভিযানের নামে মুসলমানদের উপর যে ভয়াবহ নিধনযজ্ঞ চালায় সে খবর নয়াদিল্লিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নেহেরু আন্তর্জাতিক চাপের মুখে পণ্ডিত সুন্দরলালের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেন। সামরিক অভিযানকালে বেসামরিক নাগরিকদের তেমন মৃত্যু হয়নি বলে সরকারিভাবে দাবি করা হলেও তদন্ত প্রতিবেদনে প্রায় 40,000 মানুষকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। যদিও প্রকৃত সংখ্যা অনেক বেশি এবং তাদের অনেককে লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। গ্রাম এবং শহরগুলো থেকে অসংখ্য মুসলিম যুবকদের ধরে নিয়ে এসে তাদের ঠান্ডা মাথায় খুন করা হয়। সুন্দরলাল কমিশনের প্রতিবেদনে আরও একটা নির্মম ঘটনার বর্ণনা দেন এভাবে: অসংখ্য স্থানে আমরা পচতে থাকা মৃতদেহপূর্ণ কুয়া দেখতে পেয়েছি। এরকম একটা কুয়াতে আমরা একত্রে 11টি মৃতদেহ দেখতে পেয়েছি, যার মধ্যে শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখা এক নারীর মৃতদেহ রয়েছে।
আমরা অসংখ্য মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের টুকরো গর্তের মধ্যে পুঁতে রাখতেও দেখেছি। অসংখ্য স্থানে মুসলিমদের মৃতদেহ পুড়িয়ে ফেলতেও দেখেছি। মৃতদেহ পোড়ানোর পর অবশিষ্ট হাড়গোড় এবং মাথার খুলিও পড়ে থাকতে দেখেছি আমরা। সুন্দরলাল রিপোর্টে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতীয় সেনারা গ্রামে গ্রামে গিয়ে স্থানীয় মুসলমানদের নিরস্ত্র করেছিল। বলা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় তাই এই পদক্ষেপ। কিন্তু সেসব অস্ত্র হিন্দুদের মাঝে বিতরণ করা হয়। ফলে হিন্দু উগ্রবাদীরা মুসলমানদের উপর যখন নির্বিচার গণহত্যা শুরু করে তখন প্রতিরোধ করার মতো মুসলমানদের কাছে কিছুই ছিল না, কারণ দাপটি পর্যন্ত নিয়ে গিয়েছিল ভারতীয় সেনারা। এভাবেই বোকা বানিয়ে মিথ্যা আশ্বাসে গণহত্যা চালানো হয়েছিল হায়দ্রাবাদের মুসলমানদের উপর। সুন্দরলাল কমিশনের এই তদন্ত প্রতিবেদন কোনোদিন প্রকাশ করেনি ভারত সরকার। ভারতের সব সরকারই এই তদন্ত প্রতিবেদন গোপন রেখেছিল। 2013 সালের আগ পর্যন্ত খুব অল্প সংখ্যক ভারতীয়রাই জানত এই গণহত্যার কথা। 2013 সালে দিল্লির নেহেরু স্মৃতি জাদুঘরে সুন্দরলাল রিপোর্টটি জনসম্মুখে আসে। কিন্তু ততদিনে হায়দ্রাবাদের নিহত মানুষগুলোর বুক ফাটা চাপা আর্তনাদ চাপা পড়ে গেছে ইতিহাসের সুদূর অতীতে।